আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ের হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। হাইড্রোকার্বনটা আসলে কি? হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত একটা যৌগ। যেসব যৌগের মধ্যে আমরা শুধু থাকতে হবে কিন্তু হাইড্রোজেন আর কার্বন, থার্ড কোনো মৌল থাকা যাবে না। তাহলে যেসব যৌগের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন রয়েছে তাকে আমরা বলবো হাইড্রোকার্বন। যেমন দেখো, আমরা যদি একটা উদাহরণ লিখি, CH3 বন্ড CH3। দেখো এই যৌগটার মধ্যে এটা কিন্তু একটা হাইড্রোকার্বন। কেন? দেখো এই যৌগের মধ্যে কার্বন আর শুধু হাইড্রোজেনই রয়েছে। তাহলে যে যৌগের মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন দ্বারাই গঠিত হবে তাকে আমরা বলবো হাইড্রোকার্বন। এখন একটা প্রশ্ন করছি, দেখো নিচের কোনটি হাইড্রোকার্বন? দেখো CH4, CF2 ডাবল বন্ড CF2, CH2, CH3, CH2OH। এখানে তিনটা যৌগ আছে। দেখো এই যৌগের মধ্যে তুমি খেয়াল করো, এখানে কিন্তু কার্বন আছে, এটা ঠিক আছে, কিন্তু দেখো হাইড্রোজেন না থাকার কারণে ফ্লোরিন আছে, তাহলে এটা কিন্তু হাইড্রোকার্বন নয়। আবার চলে আসো, এই যৌগটার মধ্যে দেখো কার্বনও আছে হাইড্রোজেন আছে, কিন্তু দেখো এক্সট্রা একটা মৌল আছে অক্সিজেন, তাহলে এটাও কিন্তু হাইড্রোকার্বন নয়। হাইড্রোকার্বন হতে হলে কিন্তু আবার বুঝতে হবে সেফ হাইড্রোজেন আর কার্বন। তারপরে আসো প্রথম যৌগটাতে, দেখো এই যৌগটা শুধু কিন্তু কার্বন আর হাইড্রোজেন দ্বারাই গঠিত, তাহলে এটি একটি হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন চিনার উপায় যে শুধুই হাইড্রোজেন আর কার্বন থাকতে হবে, থার্ড মৌল তোমার মাথায় নিয়ে আসা যাবে না। ঠিক আছে? তো এই হলো হাইড্রোকার্বন। এখন এই যে হাইড্রোকার্বন গুলো, এই যত হাইড্রোকার্বন আছে এই সব হাইড্রোকার্বনকেই কিন্তু আমরা আবার জৈব যৌগ বলতে পারি। মানে হাইড্রোকার্বন থেকে জন্ম নেওয়া সমস্ত যৌগকে আমরা কিন্তু জৈব যৌগ বলতে পারি। মানে যত হাইড্রোকার্বন রয়েছে তার আরেকটা নামে আমরা ডাকতে পারি তাকে জৈব যৌগ। তাহলে আসলে এবার আমরা একটু জৈব যৌগ সম্পর্কে আমরা জেনে আসি। হাইড্রোকার্বন তো বোঝা গেছে যে হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত যৌগগুলোই হাইড্রোকার্বন। আবার হাইড্রোকার্বন থেকে যে যৌগগুলো রিলিজ হবে সব যৌগগুলোকেই বলা হবে জৈব যৌগ। এখন এই জৈব যৌগটা আসলে কি? জৈব যৌগের যদি বেসিক কনসেপ্ট থেকে একটা কথা বলা যায়, সেই কথাটা হলো যে কার্বন ঘটিত সমস্ত যৌগ জৈব যৌগ। এটা বেসিক কথা। কার্বন ঘটিত জৈব যৌগ মানে যৌগ, মানে সোজা কথা যেসব যৌগের মধ্যে কার্বন আছে তারা জৈব যৌগ। এটা একবার বেসিক কনসেপ্টের একটা কথা। যেমন CH4 দেখো কার্বন আছে, দেখো CF2 ডাবল বন্ড CF2 তাও দেখো কার্বন আছে, তারপরে দেখো হলো CCl4 সেখানেও দেখো কার্বন আছে, তারপরে CH3 CHO সেখানেও দেখো কার্বন আছে। তাহলে এগুলো সবই একটা জৈব যৌগ। কিন্তু এই কথাটা মানে ফুল মানে জৈব যৌগকে মিন করতে পারে না। কেন? দেখো আমরা একটা যৌগ লিখবো, এগুলো তো আমরা সব বুঝে গেলাম, জৈব যৌগ বলেই দিলাম। CO2 কার্বন ডাই অক্সাইড, দেখো এই যৌগটার মধ্যেও কিন্তু কি আছে? কার্বন আছে। তাহলে সেই অনুসারে আমরা এটাকেও কি বলতে পারি? জৈব যৌগ। কিন্তু না, আসলে এটা একটা অজৈব যৌগ। তাহলে আমাদের এইটা বেসিক কনসেপ্ট থেকে বলা যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে ফুল সংজ্ঞা মিন করতে পারে না যে আসলে এটা একটা অজৈব যৌগ। যদি এই অনুসারে হয় তাহলে এটা একটা জৈব যৌগ, না আসলে এটা তো একটা জৈব যৌগ না, এটা একটা অজৈব যৌগ। তাহলে আমরা পরের কথায় আসি। প্রথম কনসেপ্ট থেকে এটা তো ক্লিয়ার যে কার্বন থাকলেই জৈব যৌগ হতে পারে, মানে হবে বেশিরভাগ, কম সংখ্যকই হয় না। তো যাই হোক, আমরা তারপরের কথা দেখি যে জৈব সম্পর্কে আর কি বলা যায়। দেখো একটা শর্ত লিখে দেবো, এই শর্তের মধ্যে যা থাকবে সব জৈব যৌগ হবে। দেখো কার্বনের সাথে কার্বন প্লাস Hp সন অথবা হ্যালোজেন, এই শর্তটা শুধু মনে রাখবে, এর বাইরে আর জৈব যৌগ নেই। যদি কার্বনের সাথে Hp সন মানে হাইড্রোজেন ফসফরাস, এটা মুখস্থ করার জন্য তোমার মনে রাখবে, কার্বনের সাথে Hp সন, এটা তোমার মাথার মধ্যে রেখে দিও যাতে তুমি পরে অ্যাপ্লাই করতে পারো। হাইড্রোজেন ফসফরাস সালফার অক্সিজেন নাইট্রোজেন, আর X মানে আমরা তো জানি হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই চারটা মৌল। তো যদি কার্বনের সাথে এই মৌলগুলোর কোনোটা থাকে তাহলে আমরা সবগুলোকে জৈব যৌগ বলতে পারি। চলে আসবে, দেখো CF2 ডাবল বন্ড CF2, নরমালি কিন্তু আমরা এইগুলো জৈব যৌগ কি না এটা নিয়ে একটু কনফিউজ থেকে যাই। নরমালি আমরা কার্বন হাইড্রোজেনের যৌগগুলোকে খুব ইজিলি বলতে পারি এগুলো হাইড্রোকার্বন জৈব যৌগ, এটা খুব ইজি বলা যায়। কিন্তু এই যৌগগুলো একটু কনফিউজ। তারপরে CCl4, দেখো এই যৌগগুলো কেমন মনে হচ্ছে যে একটা অজৈব অজৈব ভাব নিয়ে আসছে, না এগুলো জৈব যৌগ। কারণ দেখো কার্বনের সাথে যদি হ্যালোজেন থাকে তবুও তাকে কি বলা যায়? জৈব যৌগ বলা যায়। তাহলে এই শর্ত অনুসারে যারা হবে সবগুলাই জৈব যৌগ। আর বেসিক কনসেপ্ট থেকে বললে যে কার্বন থাকলে তাকে জৈব যৌগ বলা হয়। আসলে পৃথিবীতে এমন কোনো জৈব যৌগ নাই যেই জৈব যৌগের মধ্যে কার্বন নাই।
তাহলে কার্বন ছাড়া জৈব যৌগ হতেই পারে না। আচ্ছা, এখন এই যে জৈব যৌগটা পড়তেছি, এই জৈব যৌগের কিন্তু একটা জনক আছে, ফ্রেডরিক ভোলার। ফ্রেডরিক ভোলার, এই ফ্রেডরিক ভোলার কিন্তু বার্জেলিয়াসের স্টুডেন্ট ছিলেন। বার্জেলিয়াস উনি একটা তত্ত্ব দিয়েছিলেন এই জৈব যৌগ সম্পর্কে, প্রাণ শক্তির মতবাদ, যে পৃথিবীতে যাদের প্রাণ আছে তাদেরকে বলা হয় জৈব যৌগ। কিন্তু পরবর্তীতে এই ফ্রেডরিক ভোলার ইনি একটা অ্যামোনিয়াম সাইডে নিয়ে গবেষণা করার সময় একটা ইউরিয়া সার প্রস্তুত করেন, যেটা একটা নির্জীব বস্তু থেকে তিনি জৈব যৌগ আহরণ করেন। এই জন্যই তাকে কিন্তু বলা হয় জৈব যৌগের জনক। আর বার্জিলেস বলছিল কি, যে যাদের জীবন আছে তাদের থেকে জৈব যৌগ পাওয়া যায়, কিন্তু ইনি এসে কি করলেন, নির্জীব বস্তু থেকে জৈব যৌগ আহরণ করছেন। এই জন্য একে বলা হয় জৈব যৌগের জনক। তো হাইড্রোকার্বন হতে হলে কি হতে হবে, হাইড্রোজেন আর কার্বন, আর হাইড্রোকার্বনের সমস্ত যৌগকে আমরা কি বলতে পারি, জৈব যৌগ। আবার জৈব যৌগ হওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট শর্ত আছে, আমরা যে কোনো যৌগকে আবার কিন্তু জৈব যৌগ বলতে পারি না। তাহলে কার্বনের সাথে যদি এই শিডিউলটা মানে এই পরমাণুগুলো এক থাকে, তবে তাকে আমরা কি বলতে পারি, জৈব যৌগ। তাহলে হাইড্রোকার্বন আর জৈব যৌগের যে বেসিক কথাগুলো সেটা আজকে আমরা শিখলাম। এরপর আমরা পর্যায়ক্রমে সবগুলোই আলোচনা করব। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।